আজকের ক্লাসে আমরা অর্থনীতির পার্ট 3 নিয়ে চলে এসেছি। দ্বাদশ শ্রেণীর সেমিস্টার 4-এর একেবারে প্রথম অধ্যায়ের অংশ। তৃতীয় ক্লাসে আমরা যে টপিকগুলো আলোচনা করব সেই টপিকগুলো হলো এক, বাণিজ্যিক ব্যাংক বলতে আমরা কি বুঝি বা ব্যাংক বলতেই আমরা কি বুঝি, এবং বাণিজ্যিক ব্যাংকের যে গুরুত্বপূর্ণ কাজগুলো রয়েছে সেই কাজগুলো নিয়ে আলোচনা করব। তার সাথে আমরা আলোচনা করব যে বাণিজ্যিক ব্যাংকের বহুগুণ ঋণ সৃষ্টির পদ্ধতি অর্থাৎ মাল্টিপল ক্রেডিট ক্রিয়েশন বলতে আমরা কি বুঝি সেটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, এবং এর সাথে সাথে যে ঋণ গুণক রয়েছে সেই ঋণ গুণকটা নিয়েও আলোচনা করব। সম্পূর্ণ অঙ্কের মাধ্যমে তোমাদেরকে বিষয়টা সহজ এবং সরলতমভাবে বোঝানোর চেষ্টা করব। তো চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে রেখো, আরও নতুন নতুন ক্লাস তোমরা খুব শীঘ্রই পেতে চলেছো। তো প্রথমে যেটা আমরা আলোচনা করি সেটা হচ্ছে আমাদের ফার্স্ট টপিক, যে ব্যাংক কি। ঠিক আছে, যে ব্যাংক কি, ঠিক আছে, এই জিনিসটা আমাদের ফার্স্ট জানতে হবে যে আমাদের ব্যাংক বলতে আমরা কি বুঝি। ব্যাংক হচ্ছে শব্দটা কোথা থেকে এসেছে সেটা একটু বিস্তারিতভাবে জানা যাক। যে আমরা যে ব্যাংক শব্দটা জানি সেইটা এসেছে আমাদের ব্যাংকো শব্দ থেকে। ঠিক আছে, যে আমাদের ব্যাংকো শব্দটা থেকে আমাদের এসেছে এই ব্যাংক শব্দটা। যে ব্যাংকো বলতে কি বোঝায়, ব্যাংকের অর্থ হচ্ছে বা ব্যাংকো শব্দটির অর্থ হচ্ছে বেঞ্চ। তাহলে এই ব্যাংকো শব্দটির অর্থ হচ্ছে বেঞ্চ। এই বেঞ্চ শব্দটা থেকে ব্যাংকো, ব্যাংকো থেকে এসেছে ব্যাংক। এখন বেঞ্চ থেকে ব্যাংক এর বিষয়টা কি? এর বিষয়টা হচ্ছে অনেকে মনে করেন যে ইহুদি ব্যবসায়ী যারা ছিল তারা বেঞ্চে বসে টাকা পয়সা গুনতো, আর এই টাকা পয়সা গোনা থেকে ব্যাংকের শব্দটা উৎপত্তি হয়েছে এই ব্যাংকো শব্দটি থেকে। তাহলে এখন যদি আমরা ব্যাংকের একটা সংজ্ঞা চাই পরীক্ষায়, যে ব্যাংক কাকে বলে অথবা ব্যাংকের সংজ্ঞা দাও, তাহলে আমরা কি লিখব? তাহলে আমরা লিখব ব্যাংক হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান জনসাধারণের কাছ থেকে আমানত সংগ্রহ করে। আমানত মানে কি? টাকা। অর্থাৎ আমি ব্যাংকে যে টাকাটা দিলাম সেটাকেই বলা হচ্ছে আমানত বা ডিপোজিট। অর্থাৎ ব্যাংক এমন একটা প্রতিষ্ঠান সেটা আমার মতো জনসাধারণের কাছ থেকে কি করছে? আমানত বা ডিপোজিট সংগ্রহ করছে। এবং কি শর্তে সংগ্রহ করছে? যে চাহিদা মাত্র এই আমানত ফেরত দেবে। এবং এই আমানত নিয়ে ব্যাংক কি করছে? আমাদের কাছ থেকে যে টাকাটা ব্যাংক আমানত হিসাবে নিচ্ছে সেই টাকাটা অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ দিচ্ছে। এই ধরনের প্রতিষ্ঠানকেই আমরা বলি ব্যাংক। তাহলে আমরা ব্যাংকের সংজ্ঞা কিভাবে দেব? যে আমরা লিখব ব্যাংক হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যে জনসাধারণের কাছ থেকে চাহিদা মাত্র ফেরত দেওয়ার অঙ্গীকারে আমানত সংগ্রহ করে এবং সেই আমানত ঋণ হিসাবে প্রদান করে, সেই প্রতিষ্ঠানকেই আমরা বলবো ব্যাংক। তাহলে কি বললাম? যে আমানত সংগ্রহ, ঠিক আছে, আমানত সংগ্রহ করছে এবং সেই আমানত কি করছে? ঋণ হিসাবে প্রদান করছে। ঠিক আছে, এই কাজটা যেই প্রতিষ্ঠান করছে সেই প্রতিষ্ঠানটাকে আমরা বলবো ব্যাংক। এখন ব্যাংকের যদি আমরা উদাহরণ বলি তাহলে আমাদের স্টেট ব্যাংক, ইউকো ব্যাংক, ঠিক আছে, এই ধরনের বিভিন্ন ধরনের ব্যাংক রয়েছে, এইচডিএফসি ব্যাংক, ঠিক আছে, এইগুলো আমরা উদাহরণের মধ্যে পড়ব। এবার ব্যাংক, এই যে ব্যাংক শব্দটা বললাম এটা দু ধরনের হয়ে থাকে। যে কোনো দেশে দু ধরনের ব্যাংক থাকে, একটা হচ্ছে কমার্শিয়াল ব্যাংক আর একটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক। তো আমাদের দেশে এই ধরনের যারা কাজ করে, এই জনসাধারণের কাছ থেকে টাকা নেয়া, অন্য কোনো প্রতিষ্ঠানকে ঋণ প্রদান করা, এই ধরনের কাজগুলো জেনারেলি করে থাকে কমার্শিয়াল ব্যাংক। আর কমার্শিয়াল ব্যাংক সহ যত ব্যাংক থাকবে দেশেতে সেই ব্যাংকগুলোকে যে কন্ট্রোল করে বা নিয়ন্ত্রণ করে তাকে আমরা বলবো রিজার্ভ ব্যাংক বা দেশের কেন্দ্রীয় ব্যাংক। ঠিক আছে, টাকা ছাপানো করতে পারে। ঠিক আছে, দেশে যে বাণিজ্যিক ব্যাংকগুলো রয়েছে সেগুলোর জন্য বিভিন্ন আইন প্রণয়ন করতে পারে, অথবা হচ্ছে তাদের কতটা নগদ জমা রাখতে হবে, কিভাবে ঋণ তারা দেবে, এই বিষয়গুলো ইত্যাদি কন্ট্রোল করতে পারে, সেই ব্যাংকে আমরা বলবো কেন্দ্রীয় ব্যাংক। তাহলে আমাদের ব্যাংকে আমরা দুটো ভাগ আপাতত করছি। একটাকে আমরা করছি কি? বাণিজ্যিক ব্যাংক বা কমার্শিয়াল ব্যাংক। ঠিক আছে, বাণিজ্যিক ব্যাংক আর কমার্শিয়াল ব্যাংক। আর একটা ভাগ করছি আমরা কেন্দ্রীয় ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক। ঠিক আছে, আমাদের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে আরবিআই। ঠিক আছে, আমাদের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আর বাণিজ্যিক ব্যাংক কোনগুলো রয়েছে? যেমন এসবিআই হতে পারে, ঠিক আছে, ইউকো ব্যাংক হতে পারে, এইচডিএফসি ব্যাংক হতে পারে। এইগুলো হচ্ছে আমাদের সব বাণিজ্যিক ব্যাংক বা কমার্শিয়াল ব্যাংকের মধ্যে পড়ছে। ঠিক আছে, তাহলে এখন আমরা যেটা পড়ব সেটা আমরা কি জানবো? এখন আমরা যেটা জানবো বা এখন আমরা যেটা পড়ব সেটা হচ্ছে এই বাণিজ্যিক ব্যাংক যেগুলো রয়েছে সেই বাণিজ্যিক ব্যাংকের কাজ বা কার্যাবলী, যেটা তোমাদের 4 থেকে 6 নম্বরের
পরীক্ষার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। ঠিক আছে, যে বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী আমরা এখন পড়তে চলেছি। ঠিক আছে, এখানটা একটু মুছে দিচ্ছি। এই জায়গাটাতে আমরা আলোচনা করব যে বাণিজ্যিক ব্যাংকের কাজগুলো কি কি, যে একটা বাণিজ্যিক ব্যাংক কি কি কাজ করে। ঠিক আছে, সেইগুলো আমরা আলোচনা করব। তাহলে বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী, বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী, কার্যাবলী যে বাণিজ্যিক ব্যাংক যে সকল কাজ করে থাকে সেগুলোকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করি। একটা হচ্ছে মুখ্য কাজ আর একটা হচ্ছে গৌণ কাজ, আর একটা হচ্ছে গৌণ কাজ। তো বাণিজ্যিক ব্যাংক টোটাল যে সমস্ত কাজ করে সেটাকে আমরা কটা ক্যাটাগরিতে ভাগ করলাম? দুটো ক্যাটাগরিতে ভাগ করলাম। একটা হচ্ছে আমাদের মুখ্য কাজ আর একটা হচ্ছে আমাদের গৌণ কাজ, যেগুলো মেন সেইগুলোর কয়েকটা পয়েন্ট রয়েছে, আর গৌণ কাজের কিছু পয়েন্ট রয়েছে। পরীক্ষায় তোমাকে 5টা পয়েন্ট তো লিখতেই হবে দুটো মিলিয়ে, আর 6 নম্বরের যদি পরীক্ষায় পড়ে তাহলে তুমি 6টা তো ন্যূনতম পয়েন্ট রাখতে হবে, বা যদি 7-8টা লিখতে পারো সেটা আরও ভালো। ঠিক আছে, তো মুখ্য কাজ কি, একটা বাণিজ্যিক ব্যাংকের মেন কাজ কি? বাণিজ্যিক ব্যাংকের প্রথম মেন কাজ হচ্ছে আমানত সংগ্রহ করা, আমানত বা ডিপোজিট সংগ্রহ করা। যে আমাদের যে সমস্ত বাণিজ্যিক ব্যাংকগুলো রয়েছে সেই বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রথম ও প্রধান মুখ্য কাজ কি? আমানত সংগ্রহ করা। আমানত বলতে কি বুঝি? জনসাধারণের কাছ থেকে যে টাকাটা ব্যাংক সংগ্রহ করে সেটাকেই বলা হয় আমানত। আর এই আমানত বিভিন্ন প্রকার হতে পারে, যেমন সঞ্চয় আমানত, যেমন মেয়াদি আমানত, যেমন চলতি আমানত, পৌনপুনিক আমানত। আর ইংলিশে যদি আমরা বলি বা ইংরেজিতে যদি আমরা বলি তাহলে কারেন্ট ডিপোজিট বা কারেন্ট অ্যাকাউন্ট ডিপোজিট, সেভিং অ্যাকাউন্ট ডিপোজিট, রেকারিং অ্যাকাউন্ট ডিপোজিট বা ফিক্সড ডিপোজিট। এইভাবে ব্যাংক কী করে? আমানত সংগ্রহ করে। এখন এই আমানতটা নিয়েই ব্যাংক করবে এটা কি? ঠিক আছে, এই যে আমাদের কাছ থেকে টাকা নিচ্ছে এই টাকাটা নিয়ে ব্যাংক করবে কি? ঠিক আছে, ব্যাংক এই টাকাটা নিয়ে কি করবে? অন্য কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তিকে ঋণ প্রদান করবে। তাহলে বাণিজ্যিক ব্যাংকের নেক্সট গুরুত্বপূর্ণ বা মুখ্য কাজ কি? ঋণ প্রদান করা। ঠিক আছে, যে বাণিজ্যিক ব্যাংক জনসাধারণের কাছ থেকে যে আমানত সংগ্রহ করে সেই আমানত আবার অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ হিসাবে প্রদান করে, আর ঋণের বিনিময়ে ব্যাংক কি অর্জন করে? সুদ অর্জন করে। ঠিক আছে, আচ্ছা 3 নম্বর হচ্ছে বহুগুণ ঋণ সৃষ্টি করা। বহুগুণ ঋণ সৃষ্টি করা, বহুগুণ ঋণ সৃষ্টি করা। যে বাণিজ্যিক ব্যাংকের কাছে আমরা যে আমানত প্রদান করব, যত আমানত প্রদান করব তা থেকে বাণিজ্যিক ব্যাংক বহুগুণ পর্যন্ত ঋণ সৃষ্টি করতে পারে বা বহুগুণ পর্যন্ত আমানত সৃষ্টি করতে পারে। বিষয়টা কি? যেমন দেখা গেল এক্স ব্যাংকে 100 টাকা জমা দিল, তার অ্যাকাউন্টে ক্রেডিট হলো কত টাকা? 100 টাকা। ক্লিয়ার? এখন ব্যাংক এই 100 টাকা থেকে আবার 90 টাকা ওয়াইকে দিয়ে দিল। কাকে প্রদান করলো? ওয়াইকে লোন দিল। ঠিক আছে, এবং তার অ্যাকাউন্টে এই 90 টাকাটা ক্রেডিট করে দিল। ঠিক আছে, তাহলে এখন এক্সের অ্যাকাউন্টে ক্রেডিট আছে কত? আমানত আছে কত? 100 টাকা। ঠিক আছে, আর ওয়াইয়ের অ্যাকাউন্টে ক্রেডিট আছে কত? 90 টাকা। অর্থাৎ ব্যাংক আমাদের কাছে যে আমানত ছিল সেই আমানত থেকে অনেকটা পরিমাণ বেশি আমানত তৈরি করে ফেললো, যেটাও ব্যাংকের কাছে বাস্তবে বা আদেও নেই, কিন্তু ব্যাংকের একটা ক্ষমতা আছে। কি ক্ষমতা? যে ব্যাংক তার কাছে যে আমানতটা থাকে তার কয়েক গুণ পর্যন্ত ঋণ সৃষ্টি করতে পারে। আর এই বহুগুণ ঋণ সৃষ্টি নিয়েই আমরা একটু পরেই বিস্তারিতভাবে আলোচনা করব, এবং অঙ্কের মাধ্যমে আমরা বহুগুণ ঋণের যে গুণক রয়েছে অর্থাৎ মাল্টিপ্লায়ার রয়েছে সেটা নিয়েও আমরা আলোচনা করব বিস্তারিতভাবে। তো বহুগুণ ঋণ সৃষ্টি করতে পারে, এটাও বাণিজ্যিক ব্যাংকের একটা মুখ্য কাজের মধ্যে পড়ছে। আচ্ছা, এরপর যেগুলো আলোচনা করব সেইগুলো আমরা রাখবো গৌণ কাজের মধ্যে। ঠিক আছে, যে বাণিজ্যিক ব্যাংকের এগুলো মুখ্য কাজ না হলেও এর পাশাপাশি কিছু কাজ বাণিজ্যিক ব্যাংকে করতে হয়। যেমন কি কাজ করতে হয় বাণিজ্যিক ব্যাংকে? আন্তর্জাতিক বাণিজ্যে সাহায্য, আন্তর্জাতিক বাণিজ্যে সাহায্য। ঠিক আছে, ও মুদ্রার বিনিময়, মুদ্রার বিনিময়। ঠিক আছে, যে আন্তর্জাতিক বাণিজ্য ও মুদ্রার বিনিময় এটি ব্যাংকের মুখ্য কাজ না হলেও আমরা যদি অন্য কোনো দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করি তাহলে আমাদের দেশের কারেন্সি অন্য দেশে চলবে না। আবার অন্য দেশ থেকে যদি আমাদেরকে কোনো পেমেন্ট আসে তাহলে সেই দেশের কারেন্সিতে আমাদের দেশে বা আমার অ্যাকাউন্টে পেমেন্ট আসবে না। তাহলে আমাকে কি করতে হবে? এই মাঝখানে দু দেশের কারেন্সির মধ্যে একটা কনভার্ট করতে হবে বা রূপান্তর করে নিতে হবে, কারেন্সিকে এক্সচেঞ্জ করতে হবে। সেই কাজে কে সাহায্য করবে? সেই কাজে বাণিজ্যিক ব্যাংক সাহায্য করবে। এটাও বাণিজ্যিক ব্যাংকের একটা কাজের মধ্যেই পড়ছে। ঠিক আছে, 2 নম্বর অর্থ
স্থানান্তর, অর্থ স্থানান্তর। ক্লিয়ার? অর্থ স্থানান্তর। এখন অর্থ স্থানান্তর মানে কি? একটি অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে অর্থ বা টাকা ট্রান্সফার করা। ঠিক আছে, এটি বাণিজ্যিক ব্যাংকের মুখ্য কাজ না হলেও আমরা ব্যাংকের মাধ্যমে যে কোনো জায়গায় দেশের যে কোনো প্রান্তে আমরা এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারি, যেটা বাণিজ্যিক ব্যাংকের একটা কাজের মধ্যেই পড়ছে। এতে আমরা কি করতে পারি? এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা বা অর্থ স্থানান্তর করতে পারি। 3 নম্বর, আর আমরা বাণিজ্যিক ব্যাংকের কি কাজ পাবো? আর আমরা বাণিজ্যিক ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ কাজ পাচ্ছি, যেটি হচ্ছে আমাদের কি বলবো, সঞ্চয়ের উৎসাহ প্রদান। সঞ্চয়ের উৎসাহ প্রদান। ঠিক আছে, যে বাণিজ্যিক ব্যাংক কি করে? আমাদের মধ্যে নতুন নতুন পলিসি নিয়ে আসে, নতুন নতুন স্কিম নিয়ে আসে, যেখানে আমরা ছোট ছোট টাকা বা সঞ্চয়কে জমিয়ে কি করতে পারি? বড় মূলধন আমরা গঠন করতে পারি। অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের জন্য আমরা টাকা জমা রাখতে পারি, ক্ষুদ্র ক্ষুদ্রভাবে আমরা সেভিংস করতে পারি, সেই সেভিংস থেকে আমরা একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট ক্রিয়েট করতে পারি, যেখানে মানুষের মধ্যে সঞ্চয়ের উৎসাহ সৃষ্টি করা বা উৎসাহ প্রদান করা, এটি বাণিজ্যিক ব্যাংকের কাজের মধ্যে পড়ছে। 4 নম্বর, চেকের ব্যবহার। চেকের ব্যবহার। ঠিক আছে, যে বাণিজ্যিক ব্যাংক কি করে? চেকের ব্যবহারের সুবিধা দিয়ে থাকে। এখন চেকের ব্যবহারের সুবিধা মানে কি? যে চেক হচ্ছে এমন একটা দলিল, যে দলিলের সাহায্যে আমানতকারী অন্য কোনো ব্যক্তিকে টাকা প্রদানের আদেশ দেয়। কাকে আদেশ দেয়? ব্যাংক কর্তৃপক্ষকে আদেশ দেয়। অর্থাৎ আমি কারো নামে একটা চেক লিখলাম এবং 10,000 টাকা তাকে পেমেন্ট করলাম চেকের মাধ্যমে। আমি কি করলাম? এই দলিলটার মাধ্যমে, অর্থাৎ একটা দলিলের মাধ্যমে আমি ব্যাংকে আদেশ দিলাম, যখন এই ব্যক্তি আমার চেকটা নিয়ে ব্যাংকে যাবে, তাকে যেন আমার অ্যাকাউন্ট থেকে 10,000 টাকা দিয়ে দেওয়া হোক। এই দলিলটাকেই বলা হচ্ছে চেক। আর এই চেকের ব্যবহারের সুবিধা দিয়ে থাকে কে? বাণিজ্যিক ব্যাংক। আচ্ছা, আর কি কাজ রয়েছে? গৌণ কাজ। গৌণ কাজের মধ্যে আরেকটা রয়েছে, যদি আমরা আলোচনা করি, অনেক তো রয়েছে, আলোচনা করতে পারবো। 5 নম্বর, যেটা হচ্ছে আমাদের গ্রাহকের প্রতিনিধি হিসাবে কাজ করে। গ্রাহকের প্রতিনিধি। গ্রাহকের প্রতিনিধি হিসাবে কাজ করে আমাদের বাণিজ্যিক ব্যাংক। যে আমাদের প্রতিনিধি মানে কি? এজেন্ট। এজেন্টরা কি করে? তার মক্কেলের হয়ে বিভিন্ন ধরনের কাজ করে থাকে। তো আমাদের যদি এজেন্ট বলি ব্যাংকে, তাহলে আমাদের হয়ে ব্যাংক বিভিন্ন ধরনের কাজ করে থাকে। দৈনন্দিন বিভিন্ন পেমেন্ট, বিভিন্ন হচ্ছে আমাদের আয় সংগ্রহ করতে সাহায্য করে। যেমন দেখা গেল আমরা মোবাইল রিচার্জ করব, ব্যাংকের মাধ্যমে আমরা করতে পারবো। যদি আমরা ইলেকট্রিক বিল পেমেন্ট করি, ব্যাংকের মাধ্যমে করতে পারবো। আমরা যদি হচ্ছে কোনো জায়গা থেকে টাকা পাই বা ডিভিডেন্ড পাই শেয়ার মার্কেট থেকে, তাহলে ব্যাংকের মাধ্যমে নিতে পারবো। অর্থাৎ ব্যাংক আমাদের হয়ে বা আমাদের এজেন্ট হয়ে বিভিন্ন ধরনের কাজ কিন্তু করতে পারে। তাহলে এইগুলো হয়ে গেল বাণিজ্যিক ব্যাংকের মুখ্য কাজ এবং বাণিজ্যিক ব্যাংকের গৌণ কাজ। তো এই এখানে তোমরা পয়েন্ট দেখতে পাচ্ছ, প্রায় আমি 8টা পয়েন্ট নিয়ে আলোচনা করেছি, 3টে এবং 5টা। তো তোমরা মিনিমাম 6টা পয়েন্ট তো মুখস্থ রাখবেই, যাতে পরীক্ষায় 4 থেকে 6 নম্বর ইজিলি পাওয়া যায়। তো এরপর যেটা আমরা আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের বহুগুণ ঋণ সৃষ্টি। ঠিক আছে, যেটা সবথেকে ভাইটাল তোমাদের এই পড়ার মধ্যে এবং একটা ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, বা ইম্পর্টেন্ট একটা পড়া বলতে পারো। তো আমরা যেটা আলোচনা করতে চলেছি সেইটা হচ্ছে আমাদের বহুগুণ ঋণ সৃষ্টি বা মাল্টিপল ক্রেডিট ক্রিয়েশন। ঠিক আছে, এই জিনিসটা কি? তাহলে আমাদের যে টপিক, সেই টপিকটা হবে বহুগুণ ঋণ সৃষ্টি। ঠিক আছে, এখন বহুগুণ ঋণ সৃষ্টি বা মাল্টিপল ক্রেডিট ক্রিয়েশন, এইটা জানার আগে আমাদেরকে দুটো জিনিস জেনে নিতে হবে। দুটো জিনিস কি? এক হচ্ছে আমাদের প্রাথমিক আমানত, এটা জেনে নিতে হবে, প্রাথমিক আমানত। আর 2 নম্বর আমাদেরকে জেনে নিতে হবে উদ্ভূত আমানত। ক্লিয়ার? এই দুটো জিনিস আমাদেরকে জানতে হবে, যে প্রাথমিক আমানত আর উদ্ভূত আমানত কি। প্রাথমিক আমানত হলো কি? জনসাধারণ নিজে থেকে ব্যাংকে যে টাকাটা ডিপোজিট করে, তাকে বলা হয় প্রাথমিক আমানত। এতে ব্যাংকের কোনো ভূমিকা থাকে না, এটা এক প্রকার নিষ্ক্রিয় লেনদেন। অর্থাৎ আমি যেমন ভাবলাম, ধরো 3 জন ভাবলো এক্স ওয়াই জেড, ধরো এরা ভাবলো যে ব্যাংকে কেউ ভাবলো 500 টাকা আজকে জমা দিয়েছি, যে হাতে কিছু টাকা আছে, 500 টাকা জমা দিয়েছি। ওয়াই ভাবলো কি? যে আমার হাতে কিছু টাকা আছে, ব্যাংকে গিয়ে 400 টাকা জমা দিয়েছি। জেড ভাবলো আমার হাতে কিছু টাকা আছে, ব্যাংকে গিয়ে 300 টাকা জমা দিয়েছি। এক্স ব্যাংকে 500 টাকা জমা দিল, ওয়াই 400 টাকা জমা দিল, আর জেড 300 টাকা জমা দিয়ে দিল। তাহলে ব্যাংকে টোটাল 1200 টাকা ডিপোজিট হলো। ঠিক আছে,
ব্যাংক এইভাবে যে আমানত পাচ্ছে, যে ব্যাংক এইভাবে যে আমানত পাচ্ছে 1200 টাকা ব্যাংকে আমানত তৈরি হলো, এটা হচ্ছে প্রাথমিক আমানত। ঠিক আছে, আর এতে ব্যাংকের কোনো ভূমিকা নেই, এখানে যে ইচ্ছা টাকা রাখতে পারবে তার ভূমিকাটাই প্রধান। সে চাইলে টাকা রাখতে পারছে ব্যাংকে, ব্যাংক তাদের কাছ থেকে চাইছে না। ঠিক আছে, তো একে কি বলা হচ্ছে, এখানে ব্যাংকের ভূমিকা কি, নিষ্ক্রিয়। এখানে ব্যাংকের ভূমিকা নিষ্ক্রিয়। তাহলে এই যে 1200 টাকা এই আমানতের পেছনে ব্যাংকের ভূমিকা একেবারে নিষ্ক্রিয়, কোনো ভূমিকা নেই বললেই চলে। ঠিক আছে, আচ্ছা এবার উদ্ভূত আমানত কি, ব্যাংকের কাছে যে প্রাথমিক আমানত আছে, এই আমানত যদি ব্যাংক অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ দেয়, তাহলে তার অ্যাকাউন্টে ওই টাকাটা ক্রেডিট করে দেয় এবং এর ফলে আবার একটা আমানত সৃষ্টি হয়ে যায়। ঠিক আছে, যেই আমানতটা কে তৈরি করছে, ব্যাংক তৈরি করছে বা উদ্ভূত করছে, ঠিক আছে, বা সৃষ্টি করছে। তাহলে এই আমানতটাকে বলা হবে ব্যাংকের উদ্ভূত আমানত এবং সক্রিয় আমানত। তাহলে এবার কি করলো ব্যাংক, জেড XYZ আছে, ব্যাংক এ একজন ব্যক্তি, এ ব্যাংকের কাছে গেল, ব্যাংক থেকে কিসের জন্য গেল, লোন নেওয়ার জন্য গেল। ব্যাংক বললো ঠিক আছে, আমার কাছে তো 1200 টাকা আছে, আমি 500 টাকা লোন দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার কিছু সম্পত্তি বন্ধক রেখেও লোন দিতে পারে, আবার না রেখেও দিতে পারে, যেমন টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে সেই অনুযায়ী লোন দিতে হলো। ঠিক আছে, তো এ কি করছে, একে 500 টাকা লোন দিয়ে দিল। এবার লোন কিভাবে দেবে, একে হাতে সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দেবে না, একে তার অ্যাকাউন্টে কি করবে, ক্রেডিট করে দেবে। তাহলে এর অ্যাকাউন্টে কি করলো, ক্রেডিট করে দিল। তাহলে যেটা লোন দিল ব্যাংক সেটা ক্রেডিট করে দিল। এখন এক্স যখন ব্যালেন্স চেক করবে, তার অ্যাকাউন্টে থাকবে 500 টাকা ক্রেডিট, ওয়াইয়ের অ্যাকাউন্টে থাকবে 400, জেডের অ্যাকাউন্ট থেকে 300, আর এর অ্যাকাউন্টে থাকবে 500। কিন্তু ব্যাংকের কাছে টোটাল 1700 টাকা নেই। তাহলে ব্যাংকের কাছে ছিল প্রাথমিক আমানত 1200, তা থেকে ব্যাংক উদ্ভূত করলো, সৃষ্টি করলো কত টাকা, 500 টাকা। তাহলে একে বলা হবে উদ্ভূত আমানত। আর এখানে ব্যাংকের ভূমিকা কি, এখানে ব্যাংকের ভূমিকা হচ্ছে সক্রিয় ভূমিকা। ঠিক আছে, এখানে এই আমানতটা তৈরি হয় ব্যাংকের মাধ্যমে, এই আমানতটা আর আমাদের মতো সাধারণ মানুষ মানে XYZ তৈরি করতে পারে না। তো এটা হচ্ছে উদ্ভূত আমানত। ক্লিয়ার? তাহলে এই জিনিসটা আমি তোমাদেরকে বোঝালাম কেন, এই জিনিসটা বোঝালাম এইটা পড়ানোর জন্য যে বহুগুণ ঋণ সৃষ্টি। ঠিক আছে, যে ব্যাংকের কাছে যে আমানতটা আছে সেই আমানত থেকে ব্যাংক একটা হিউজ পরিমাণ আমানত তৈরি করতে পারে, হিউজ পরিমাণ। ঠিক আছে, এবং কত গুণ আমানত তৈরি করতে পারে বা কতটা আমানত বাড়াতে পারে, ধরো এই প্রসেসটা জানার জন্য আমরা একটা ছোট্ট, তাহলে প্রাথমিক আমানত আর উদ্ভূত আমানত নিয়ে একটা ছোট্ট উদাহরণ তৈরি করছি। ঠিক আছে, সেখান থেকে তোমরা বুঝতে পেরে যাবে যে একটা টাকা থেকে ব্যাংক, ঠিক আছে, যে প্রাথমিক আমানত থেকে ব্যাংক কত টাকা তৈরি করতে পারে। ঠিক আছে, এবং সেটাকেই আমরা বলবো বহুগুণ ঋণ সৃষ্টি। তো একটা উদাহরণ নিয়ে নিই, তারপর আমরা বিষয়টা ব্যাখ্যা করব। তো এক্স ধরো ব্যাংকে গেল 100 টাকা জমা দিল। ঠিক আছে, কোন ব্যাংকে, SBI ব্যাংকে 100 টাকা জমা দিল। ঠিক আছে, তো এই 100 টাকাটা কি হচ্ছে, 100 টাকাটা হচ্ছে প্রাথমিক আমানত। ঠিক আছে, ব্যাংক কি করলো, তার কাছে 10% টাকা রেখে দিল, আর 10% মানে 10 টাকা রেখে দিল, 90 টাকা কি করলো, অন্য এক ব্যক্তিকে লোন দিয়ে দিল। ঠিক আছে, কাকে লোন দিয়ে দিল, ধরো ওয়াইকে লোন দিয়ে দিল। এবার ওয়াই কি করলো, এই 90 টাকাটা গিয়ে অন্য একটা ব্যাংকে জমা দিল। তাহলে কোথায় জমা দিল, 90 টাকা ইউকো ব্যাংকে জমা দিল। ইউকো ব্যাংক এই টাকাটার মধ্যে 10 টাকা রেখে দিল, বা 10% যদি আমরা বলি, তাহলে 90 10% কত হবে, তোমাদের 9 টাকা রেখে দিল, বাকি 81 টাকা অন্য একজন ব্যক্তিকে লোন দিয়ে দিল। কাকে লোন দিল, তাহলে জেডকে। এইগুলো কি দিচ্ছে, লোন দিচ্ছে সব। ঠিক আছে, লোন দিচ্ছে মানে ঋণ সৃষ্টি হচ্ছে। তো জেডকে হচ্ছে দিল 81 টাকা। জেড গিয়ে কী করলো, জেড গিয়ে এই 81 টাকাটা আবার একটা ব্যাংকে দিয়ে দিল, ধরো HDFC ব্যাংকে জমা করে দিল। HDFC ব্যাংকে জমা দিল। HDFC ব্যাংক এখান থেকে 8 টাকা 10 পয়সা নিজের কাছে রাখলো এবং বাকি হচ্ছে 72.90 কি করলো, আবার হচ্ছে অন্য এক ব্যক্তিকে দিয়ে দিল, একে দিয়ে দিল। ঠিক আছে, একে দিয়ে দিল, এ গিয়ে আবার একটা ব্যাংকে রাখলো, তার 10% ব্যাংক কী করলো, নিজের কাছে রাখলো এবং 90% কি করলো, অন্য একজনকে দিয়ে দিল। এইভাবে চলতে চলতে দেখা গেল একজন আবার ঘুরে সেই টাকাটা SBI ব্যাংকে দিয়ে দিল। তাহলে এইভাবে এই প্রসেসটা কন্টিনিউ হয়েই যাবে। এই কন্টিনিউ হতে পারে 500 বারও হতে পারে, 200 বারও হতে পারে, 300 বারও হতে পারে। ঠিক আছে, তাহলে এই যে 100 টাকা দিয়েছিল, এই 100 টাকা থেকে কত টাকা সৃষ্টি হলো, তারপরে আবার 90 টাকা সৃষ্টি হলো, তারপরে আবার হচ্ছে 81 টাকা সৃষ্টি হলো, তারপরে আবার কি হচ্ছে তোমার 72.90 টাকা সৃষ্টি হলো। এইভাবে চলতেই থাকবে। তো এখানে গিয়ে তুমি দেখবে এই টাকাটা 1000 টাকা পর্যন্ত সৃষ্টি হয়ে গেছে। কত টাকা থেকে, সিম্পলি 100 টাকা থেকে 1000 টাকা সৃষ্টি হয়েছে, মানে প্রায় 10 গুণ টাকা সৃষ্টি হয়েছে। তাহলে এখানে ব্যাংক সেই 100 টাকা থেকে অনেকটা পরিমাণ ঋণ তৈরি করতে পারলো।
এইটাকেই বলা হচ্ছে বহুগুণ ঋণ। ঠিক আছে, যে ব্যাংক তার প্রাথমিক আমানত থেকে কয়েক গুণ পর্যন্ত ঋণ সৃষ্টি করতে পারে এবং যার ফলে ব্যাংকের প্রাথমিক আমানতের যে পরিমাণ সেই পরিমাণটাও কয়েক গুণ পর্যন্ত বেড়ে যায়, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো বহুগুণ ঋণ সৃষ্টি। তাহলে আমরা এটাকেই এবার আলোচনা করব যে এটা কেন হয়, এটা কখন হয়, এটা কি সব সময় হয়, ঠিক আছে, এর ব্যাখ্যা কি, এর অঙ্ক কি, সব কিছু নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা আলোচনা করে নিই ভূমিকায় বা ইন্ট্রোডাকশান, যে আমরা ভূমিকায় চলে যাই। যে ভূমিকা কি? ভূমিকা, ব্যাংক কি করে? ব্যাংক তার প্রাথমিক আমানত, ঠিক আছে, ব্যাংক তার প্রাথমিক আমানত থেকে কয়েক গুণ আমানত সৃষ্টি করতে পারে, কয়েক গুণ আমানত সৃষ্টি করতে পারে। ঠিক আছে, কিসের মাধ্যমে পারে? ঋণের মাধ্যমে, ঋণের মাধ্যমে। একে বহুগুণ ঋণ বলে, একে বহুগুণ ঋণ বলে। ঠিক আছে, আর এটা বহুগুণ ঋণ বলে। আর যত গুণ আমানত সৃষ্টি করতে পারে, যত গুণ আমানত সৃষ্টি করতে পারে, যত গুণ আমানত সৃষ্টি করতে পারে তাকে ঋণ গুণক বলে, তাকে ঋণ গুণক বলে। তাহলে এই দুটো বিষয় জানতে হবে, যে ব্যাংক তার প্রাথমিক আমানত থেকে কয়েক গুণ পর্যন্ত আমানত সৃষ্টি করতে পারে ঋণের মাধ্যমে, একে বহুগুণ ঋণ বলে। আর যত গুণ আমানত সৃষ্টি করতে পারে তাকে বলে ঋণ গুণক। তাহলে ব্যাংকে ধরো কেউ 100 টাকা আমানত, প্রাথমিক আমানত দিল, ব্যাংক তৈরি করতে পারলো 200 টাকা, তাহলে ঋণ গুণক হবে কত? 2x। ব্যাংকে কেউ আমানত দিল 100 টাকা, ব্যাংক তা থেকে তৈরি করতে পারলো 500 টাকা, তাহলে আমানত হবে বা ঋণ গুণক হবে 5x। অর্থাৎ এইটা হচ্ছে গুণক, এটা প্রাথমিক আমানত আর এটা মোট আমানত, আর এটা হচ্ছে গুণক, অর্থাৎ কত গুণ পর্যন্ত সৃষ্টি করতে পারছে। ঠিক আছে, এবার এটাই আমরা অঙ্কের মাধ্যমে দেখাবো। এইটা হচ্ছে তোমার ভূমিকার মধ্যে রাখবে, পুরো যেরকম বলছি সেরকম নোট করবে, তাহলে পরীক্ষায় কিন্তু 1 নাম্বারও স্যাররা কাটতে পারবে না। এবার কি, এটা আলোচনা করার আগে কয়েকটা অনুমান ধরে নিতে হবে। ঠিক আছে, যে কয়েকটা অনুমান, তাহলে কি লিখবে? যে বহুগুণ ঋণ সৃষ্টি বা হচ্ছে ঋণ গুণক আলোচনা করার আগে আমরা কয়েকটা অনুমান ধরে নেব। অনুমান কি ধরবো? 1, দেশে অনেক বাণিজ্যিক ব্যাংক আছে, দেশে অনেক বাণিজ্যিক ব্যাংক আছে, বাণিজ্যিক ব্যাংক আছে। যদি একটা ব্যাংক থাকে তাহলে এই প্রসেসটা করা খুব হার্ড। ঠিক আছে, আর অনেকটা পর্যন্ত ঋণ তৈরিও করতে পারবে না। যেমন এখানে যদি বললাম SBI ব্যাংক, ইউকো ব্যাংক, তারপরে HDFC ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, এলাহাবাদ ব্যাংক, এইভাবে যত বেশি ব্যাংক থাকবে তত আমানতটা কি হবে? বৃদ্ধি পাবে। ঠিক আছে, বা তত বেশি ঋণ সৃষ্টি করা যাবে। সেই জন্য আমরা যে দেশে অনেক বাণিজ্যিক ব্যাংক আছে। 2 নম্বর, প্রাথমিক আমানত সৃষ্টি হওয়ার পর, প্রাথমিক আমানত সৃষ্টি হওয়ার পর জনগণ আর সেই টাকা তুলে নিচ্ছে না, সেই টাকা তুলে নিচ্ছে না। অর্থাৎ প্রথমে যে তুলে নিচ্ছে না, প্রথমে যে 100 টাকা দিয়েছিল সেই 100 টাকা যদি আবার তুলে নেয় তাহলে তা থেকে আর বেশি ঋণ সৃষ্টি করতে পারবে না। তাহলে যে 100 টাকাটা দিয়েছিল সেই 100 টাকাটা ব্যাংকে রাখা রয়েছে, সেটা থেকেই 90 টাকা বাড়ছে, 81 টাকা বাড়ছে, 72 টাকা বাড়ছে, এইভাবে কন্টিনিউ হয়েই যাচ্ছে। তাহলে সেই টাকাটা আর তুলে নিচ্ছে না। তাহলে প্রাথমিক আমানত সৃষ্টি হওয়ার পর জনগণ সেই টাকাটা তুলে নিচ্ছে না। আচ্ছা, আর কি হতে পারে বা আর কি হচ্ছে? ঋণের চাহিদা অসীম রয়েছে, ঋণের চাহিদা অসীম, ঋণের চাহিদা অসীম আছে, মার্কেটে ঋণের চাহিদা অসীম আছে। অর্থাৎ যে 100 টাকাটা দিল, ব্যাংক নিজের কাছে একটা 10% টাকা রাখলো এবং বাকি টাকাটা কি করলো, মানে ব্যাংকের কাছে পড়ে নাই, সঙ্গে সঙ্গে কেউ একজন এসে ঋণ নিয়ে নিল। আবার সে যে 90 টাকা অন্য ব্যাংকে জমা দিল তার মধ্যে 10% নিজের কাছে রাখলো, বাকি 90% টাকা সঙ্গে সঙ্গে আবার একজন এসে ঋণ নিয়ে নিল। তাহলে ঋণ নেওয়ার কোনো শেষ নাই, ঋণের চাহিদা অনেক রয়েছে। ঠিক আছে, যে সবাই ঋণ নিতে চায়, যে আমাকেও ঋণ দাও, আমাকেও ঋণ দাও, আমাকেও ঋণ দাও। ঠিক আছে, যে ঋণের চাহিদা অসীম রয়েছে। ঠিক আছে, 4 নম্বর, ব্যাংক 10% নিজের কাছে রাখছে, নিজের কাছে কি বলবো, নিজের কাছে রাখছে। দেখো, এটা 10%-এর জায়গায় 5% হতে পারে, 6% হতে পারে, 2% হতে পারে। 10% ধরছি কেন? কারণ অঙ্ক করার ক্ষেত্রে সুবিধা। আর অন্য যদি আমরা ধরি 5%, 6%, তাহলে অঙ্ক করার ক্ষেত্রে একটু জটিল হবে। তো ব্যাংক নিজের কাছে 10% রাখছে, আর বাকি টাকা কি করছে? বাকি টাকা লোন হিসাবে প্রদান করছে। ঠিক আছে, যে বাকি টাকা লোন হিসাবে প্রদান
করছে। আর 5 নম্বর আমরা যদি বলি সুদের হার বা অন্যান্য বিষয় অপরিবর্তিত রয়েছে। 5 নম্বর সুদের হার ও অন্যান্য বিষয় ফিক্সড আছে, ঠিক আছে। কি বলছি? ফিক্সড, যে কোনো রকম চেঞ্জ হচ্ছে না, ওইগুলো ফিক্সড রয়েছে। তাহলে এই 5টা অনুমান ধরে নিলাম। দেশে অনেক বাণিজ্যিক ব্যাংক রয়েছে, ঠিক আছে। প্রাথমিক আমানত সৃষ্টি হওয়ার পর জনগণ সেই টাকাটা তুলে নিচ্ছে না, অর্থাৎ প্রথমে ব্যাংকে যে টাকাটা 100 টাকা দিচ্ছে বা 200 টাকা দিচ্ছে, 1000 টাকা দিচ্ছে, সেটা তুলে নিচ্ছে না, সেটা থেকেই কন্টিনিউ হচ্ছে। জনগণ ঋণের চাহিদা অসীম, অর্থাৎ ব্যাংক নিজের কাছে কিছু টাকা রাখছে, বাকি টাকা ব্যাংক ঋণ দিতে চায় এবং সেই টাকাটা সঙ্গে সঙ্গে কেউ না কেউ ঋণ নিয়ে নিচ্ছে। ব্যাংক 10% টাকা নিজের কাছে রাখছে, এটা 10% ধরেছি আমাদের অঙ্ক করার সুবিধার জন্য। সুদের হার ও অন্যান্য বিষয় অপরিবর্তিত রয়েছে। তাহলে এই হয়ে গেল অনুমান। তাহলে পরীক্ষায় এরকম বলতে হবে অনুমান সহ আলোচনা করো। তাহলে অনুমানটা বলে দিলাম, এরপরে আমরা ব্যাখ্যায় আসবো যে এইটা কেন ঘটছে বা ব্যাখ্যা, ঠিক আছে, অঙ্কের মাধ্যমে ব্যাখ্যাটা করব। তাহলে এই হয়ে গেল তোমার ভূমিকা আর এই হয়ে গেল তোমার অনুমান। এরপর এইটাই চলছে, অর্থাৎ এই নোটসটাই চলছে, এই পড়াটাই চলছে। এরপর যেটা হচ্ছে আমাদের ব্যাখ্যা, যেটা ব্যাখ্যা করব আমরা কিভাবে। ব্যাখ্যা আমরা অঙ্কের মাধ্যমে করব। যে ধরা যাক এক্স কোনো ব্যাংকে 100 টাকা জমা দিল, 100 টাকা জমা দিল। ব্যাংক তার কাছে 10% টাকা রেখে দিয়ে 10% রেখে দিয়ে বাকি 90% টাকা ওয়াইকে ঋণ দিল। ওয়াই সেই টাকা অন্য ব্যাংকে জমা করলো। দ্বিতীয় ব্যাংকটি, এটা প্রথম ব্যাংক এবং ওয়াই গেল দ্বিতীয় ব্যাংকে, দ্বিতীয় ব্যাংকটিও 10% টাকা নিজের কাছে রেখে বাকি 90% টাকা জেডকে ঋণ দিল। এবার জেড কি করবে? জেড আবার একটা অন্য ব্যাংকে যাবে, ঠিক আছে। আর এটা কন্টিনিউ চলতেই থাকবে। জেড তৃতীয় ব্যাংকে ওই টাকাটা জমা দিল এবং এই প্রক্রিয়াটি চলতেই থাকলো। এই প্রক্রিয়াটি কি হলো? চলতেই থাকলো, কন্টিনিউ হতে গেল। জেডের পর এ এলো, বি এলো, সি এলো, ডি এলো। সেই 10% নিজের কাছে রাখছে, 90% ঋণ দিচ্ছে, 10% নিজের কাছে রাখছে, 90% ঋণ দিচ্ছে। এইভাবে কি হচ্ছে? এই 100 টাকাটা কয়েক গুণ পর্যন্ত বেড়ে যাবে, এই প্রাথমিক আমানতটা অনেক বেড়ে যাবে। এবার আমরা কি লিখব? ঠিক আছে, এখন এইভাবে, এটা লিখলে আরো ভালো হয়। এখন এইভাবে মোট আমানত কতটা হলো, এইভাবে মোট আমানত কতটা হলো তা অঙ্কের মাধ্যমে দেখব, ঠিক আছে। অঙ্কের মাধ্যমে আমরা দেখতে চলেছি যে এইভাবে, ঠিক আছে, কত টাকা সৃষ্টি হলো, ঠিক আছে। তাহলে আমরা বিষয়টা কি লিখছি? তাহলে প্রথমে ছিল মোট আমানত সমান, তাহলে মোট আমানত সমান। অঙ্কের মাধ্যমে আমরা বিষয়টাকে এখন দেখব। অঙ্কের মাধ্যমে কিভাবে দেখব? প্রথমে ছিল 100 টাকা, তারপর সৃষ্টি হলো 90 টাকা, তারপরে সৃষ্টি হলো 81 টাকা, তারপরে 72.90। এইভাবে চলতে থাকলো, n সংখ্যক পর্যন্ত চলতেই থাকলো। তাহলে আমরা বিষয়টা কি দেখতে পাচ্ছি? দেখো 100 টাকা, তারপরে 100 টাকার 9/10 মানে কি? ওই 90/100, 90/100, ওটাকেই আমি লিখেছি 9/10। তুমি 90/100 লিখতে পারো। আচ্ছা, এরপর কি হলো? এই 81 টাকাটাকে লিখতে পারি 100 × 9/10 তার স্কয়ার, 100 ইন্টু, তারপরে কি হবে? এইটা 9/10 তার কিউ, ঠিক আছে। এইভাবে চলতে শেষ পর্যন্ত কি হবে? 100 × 9/10 তার n, ঠিক আছে। এখন এখানে দেখো কমন কি? 100টা কমন। তাহলে এখানে যদি 100 কমন নিয়ে নিই তাহলে কি হবে? 1, এটা কত থাকবে? 9/10, এটা কত থাকবে? 9/10 তার স্কয়ার। এটা আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে দিচ্ছি তাহলে ভালো হবে। তাহলে 9/10 তার কিউ। এইভাবে চলতে কতটা যাবে? 9/10, ঠিক আছে, টু দি পাওয়ার n।
এইভাবে চলতেই থাকছে চলতেই থাকছে চলতেই থাকছে। ক্লিয়ার? এখন এর সূত্র কি? এর সূত্র হচ্ছে এইটা যদি থাকে 1 + k স্কোয়ার + k³ প্লাস এইভাবে যদি k⁴n অবধি থাকে তাহলে তার হচ্ছে 1/, ঠিক আছে, 1 - k, এইটা হচ্ছে সূত্র। এই সূত্রটা মনে রাখবে। তাহলে এখানে কে কত? কে হচ্ছে 9/10, তাহলে 100 গুণিতক এটা হচ্ছে কি 1/1 - k, তাহলে কি হচ্ছে 1/1 - 9/10। ক্লিয়ার? তাহলে কত হচ্ছে 100 × 1/10, এটা যদি ঘুরে যায় তাহলে কী হবে 100 ইন্টু এটা ঘুরে গেলে কী হবে 10 সমান 1000। তাহলে আমরা যে 100 টাকাটা এক্স দিয়েছিল সেই 100 টাকাটা কত টাকায় তৈরি হলো? এই যে 100 টাকাটা, এই 100 টাকাটা কোথায় গিয়ে থামলো? 1000 টাকায় গিয়ে থামলো। ঠিক আছে, এই 100 টাকাটাই 1000 টাকায় গিয়ে থামলো। এইটাই হচ্ছে বহুগুণ ঋণ সৃষ্টি। আর গুণকটা কি? গুণকটা হচ্ছে এইটা যে কত গুণ টাকাটা বাড়লো? 10 গুণ টাকা বাড়লো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বিষয়টা কি পেলাম? এটা আমরা অঙ্কের মাধ্যমে দেখালাম। এরপর আমরা কি লিখব? তাহলে এই অঙ্কটা লেখার পরই তোমার খাতায় তোমাকে লিখতে হবে কি, যে খাতায় তোমাকে লিখতে হবে যে মোট আমানত। তাহলে মোট আমানতের সূত্রটা কি পেলাম? মোট আমানত ইকুয়াল টু আমরা কি পেলাম? প্রাথমিক আমানত 100 টাকা, প্রাথমিক আমানত গুণিতক 10 কি ঋণ গুণক। তাহলে তোমাকে যদি বলি যে ঋণ গুণক কি, যে প্রাথমিক আমানত থেকে কত গুণ মোট আমানত তৈরি করতে পারে সেটাকেই বলা হচ্ছে ঋণ গুণক। আচ্ছা, এখন ঋণ গুণক কি হবে? তাহলে এই ঋণ গুণক কীভাবে পাবো, বা ঋণ গুণকের সূত্র কি? ঋণ গুণক হলো নগদ জমা অনুপাতের অনন্যক। নগদ জমা অনুপাতের অনন্যক। অতএব ঋণ গুণক সমান ঋণ গুণক, তুমি ঋণ গুণককে যাই দিয়েই লিখো না কেন, ঋণ গুণক সমান হবে 1/r। ঠিক আছে, আর মানে কি? আর হচ্ছে নগদ জমার অনুপাত। যে আর হলো কি? আর হলো নগদ জমার অনুপাত, যেটা ব্যাংক নিজের কাছে রাখছিল। তাহলে ব্যাংক নিজের কাছে কত টাকা রাখছিল? এই অঙ্কটার ক্ষেত্রে 10% নিজের কাছে রাখছিল। ঠিক আছে, তাহলে নগদ জমার অনুপাত হচ্ছে আর। ঠিক আছে, তাহলে 10% নিজের কাছে রাখছিল, তাহলে সেই কারণে ব্যাংক 10 গুণ ঋণ সৃষ্টি করতে পারছিল। ঠিক আছে, যেমন বিষয়টা কি, ধরো আর নিজের কাছে রাখছিল কত টাকা? 10%। তাহলে আর যদি দেখো সমান 10% হয়, তাহলে 1/r কত হবে? 1/10/100, তাহলে কত হচ্ছে 1/10 সমান 10 গুণ। তাহলে ঋণ গুণক যদি 10 গুণ হয়, ব্যাংকে 100 টাকা কেউ যদি জমা দেয়, সেই টাকাটা কত টাকায় পৌঁছাবে? 1000 টাকায়। ব্যাংক যদি নিজের কাছে 2% টাকা রাখে, তাহলে 1/r কত হবে? 1/2/100 সমান হচ্ছে 1/50 সমান 50, গুণক হয়ে যাবে কত? 50 গুণ। কেউ যদি 1 টাকা ব্যাংকে রাখে সেই টাকাটা হবে 50 টাকা। কেউ যদি 100 টাকা ব্যাংকে প্রাথমিক আমানত দেয়, তাহলে 100 টাকা থেকে সেটা হয়ে যাবে 5000 টাকা পর্যন্ত হয়ে যাবে। ঠিক আছে, এই সিস্টেমটাকেই বলা হচ্ছে বহুগুণ ঋণ সৃষ্টি। আর যত গুণ ঋণ সৃষ্টি হবে তাকে বলা হচ্ছে ঋণ গুণক। আশা করি তোমরা এই বিষয়টা খুব ইজিলি বুঝতে পেরেছো। ঠিক আছে, আমি অঙ্কের মাধ্যমে ইজিলি তোমাদেরকে বুঝিয়েছি। আর এটা নির্ভর করে ঋণ গুণক 1/r এর উপর নির্ভর করে। ঠিক আছে, এটাই হচ্ছে তোমাদের ক্লাস। তবে এর কিছু সীমাবদ্ধতা আছে, সীমাবদ্ধতা আর আমি লিখে করাচ্ছি না, মুখে বলে দিচ্ছি যে এই পদ্ধতির সীমাবদ্ধতাটা কি, যে সত্যিই কি আমরা ব্যাংকে 100 টাকা জমা রাখলে এইভাবে চলতে 1000 টাকায় পৌঁছাবে, বা 100 টাকা জমা রাখলে চলতে 5000 টাকায় পৌঁছাবে? সেটা তো জানতে হবে। যে এই পদ্ধতিটা যতটা দেখতে মনে হচ্ছে, যতটা শুনতে মনে হচ্ছে, ততটা কিন্তু বাস্তবে নয়। কেন? কারণ প্রথমে যে ব্যাংকে 100 টাকা জমা দিচ্ছে, সে যদি ব্যাংক থেকে কিছুদিন পর টাকাটা তুলে নেয়, তাহলে সেই 100 টাকাটা আর সামনে এগাতে পারবে না। ঠিক আছে, 2 নম্বর, ঋণ নেওয়ার ইচ্ছা যদি জনগণের কাছ থেকে না থাকে, যে ব্যাংক 10% নিজের কাছে রাখছে, 90% ঋণ দিতে চায়, কিন্তু আমরা যদি ঋণ নিতে না চাই, তাহলে ব্যাংক তো সেখান থেকে আর আমানত সৃষ্টি করতে পারবে না বা উদ্ভূত করতে পারবে না। ঠিক আছে, এটা হচ্ছে 2 নম্বর সীমাবদ্ধতা। 3 নম্বর, বাণিজ্যিক ব্যাংক যদি যেগুলো রয়েছে, কেন্দ্রীয় ব্যাংক যদি নিয়ন্ত্রণ করে যে দেশে মন্দা অবস্থা আছে, বেশি করে ঋণ দাও, দেশে মুদ্রাস্ফীতি অবস্থা আছে, ঋণ দেওয়াটা একটু কমাও, এইভাবে যদি গাইডলাইন্স দেয় কেন্দ্রীয় ব্যাংক, তাহলে বাণিজ্যিক ব্যাংকগুলো এইভাবে কাজটা করতে পারবে না। ঠিক আছে, তো এই বিষয়গুলোর ওপর অনেকটা নির্ভর করে। ঋণ নেওয়ার শর্তের ওপর নির্ভর করে, যে কোনো জায়গায় যদি দেখা যায় যে ঋণ নেওয়ার শর্ত কি,
বেশি ইন্টারেস্ট দিতে হচ্ছে সেখানে আমরা ঋণ নেবো না, যেখানে কম ইন্টারেস্ট দিতে হবে সেখানে ঋণ নেবো। তো এই প্রসেস বিভিন্ন ধরনের রয়েছে। বাস্তবে এত যেভাবে আমরা করলাম, যেভাবে প্র্যাকটিক্যালি আমরা মানে থিওরিটিক্যালি আমরা বুঝলাম, এটা বাস্তবে অতটা হয় না। ঠিক আছে, হতে পারে যে ব্যাংকে 100 টাকা রাখলে সেই টাকাটা ব্যাংক 200 টাকা 300 টাকা অবধি 2 গুণ 3 গুণ তৈরি করে ফেলতে পারবে। ঠিক আছে, একেবারে যে 10 গুণ 20 গুণ 30 গুণ করতে পারবে একদম বাস্তবে সেটা নাও হতে পারে। ঠিক আছে, তো আজকের জন্য এতটা থাকবে। নেক্সট ক্লাসে আরও এরকম বিষয় আলোচনা করব যেগুলো তোমাদের গুরুত্বপূর্ণ, যেগুলো তোমাদের আগ্রহ রয়েছে। ঠিক আছে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। হোয়াটসঅ্যাপে হচ্ছে তোমাদের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হও, সেখানে পিডিএফ পাবে, সাজেশন পাবে, যা কিছু আপডেট পাবে। ঠিক আছে, সেখানে জয়েন করো। ঠিক আছে, এতটাই আজকের জন্য, ধন্যবাদ।